নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শকদের আমি স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরেই ভারতের 2024-এর লোকসভা ইলেকশন চলছে এবং ইলেকশনের মাত্র বাকি আছে লাস্ট সপ্তম ধাপের মধ্যে একটা ধাপ খালি বাকি আছে। অল্প কিছুদিনের মধ্যেই হবে এবং রেজাল্ট বেরোচ্ছে 4 জুন 2024। তা আমি জ্যোতিষী, আমার জ্যোতিষশাস্ত্র মতে কোন দলের কিরকম রেজাল্ট হবে সেইটা ইতিমধ্যেই আমি এক্সপ্লেন করছি এবং ভিডিওটা অলরেডি আপলোডিং হয়েছে। আপনারা অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার বেদান্তজি আপনি ইউটিউব চ্যানেলে কি সাবস্ক্রাইব করলেই পরপর পেয়ে যাবেন। বিজেপির সবচেয়ে বড় ফেস নরেন্দ্র মোদীকে দিয়ে কিছুদিন আগেই বিশ্লেষণ করা হয়েছে এবং নরেন্দ্র মোদীর ভাগ্য ভিত্তিক বিজেপির রেজাল্ট কেমন হচ্ছে আপনাদেরকে অলরেডি ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পারেন। আজকে আমি ভারতের আরেকজন বড় নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর ডেট অফ বার্থ নিয়ে কংগ্রেসের ভাগ্য কিরকম হবে, রাহুল গান্ধী এবং তার দল জাতীয় কংগ্রেস কিরকম রেজাল্ট করবে সেই হিসাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। সবার আগে আমি বলি, আমার ভিডিওটা কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে, কিন্তু কেউ মনে দুঃখ নেবেন না, কেউ মনে অতি উৎসাহিত হবেন না। আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের দশান্ততার বিশ্লেষণ করে এটা বলছি। এটা এরকম কোনো নয় সংবাদ মাধ্যমে নিউজ দেখে বা আপনার এক্সিট পোল বা আদার্স পোলগুলি কি বলল বা আপনাদের রাজনৈতিক উপদেষ্টারা কি বলছে সেই সকলগুলিকে ভিত্তি করে বলা একদমই নয়। জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞানসম্মত শাস্ত্র। এই শাস্ত্রটা নিয়ে আমি সারা দিন গবেষণা করি, পড়াশোনা করি এবং এটাই আমার নেশা, এটাই আমার পেশা। তাই এই শাস্ত্রকে ভালোবেসে আমি 2024-এর বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই দলের নেতা ভিত্তিক আমি কিছু ভবিষ্যৎ ব্যক্ত করছি। তাই আজকে রাহুল গান্ধী ডেট অফ বার্থ ভিত্তিক কংগ্রেসের কিরকম রেজাল্ট হবে সেটা আপনাদের আমি জানাচ্ছি। রাহুল গান্ধী 19 জুন 1970 শুক্রবার ছিল, নিউ দিল্লিতে জন্ম। রাহুল গান্ধীর সময়টা আমি কালেকশন করতে পারিনি সোশ্যাল সাইট থেকে, যেটুকানি কালেকশন করতে আমি পেরেছি ওনার ডেট অফ বার্থ কালেকশন করতে পেরেছি, টাইম অফ বার্থটা পারিনি। আর ওনার জন্মস্থান নিউ দিল্লিতে ছিল। তার জন্ম তারিখ অনুযায়ী ওনার কি রাশি আসছে সেটা আমি আপনাদেরকে বলি। রাহুল গান্ধীর হচ্ছে ধনু রাশি আর রাহুল গান্ধীর নক্ষত্র হচ্ছে মূলা, নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু। রাহুল গান্ধী একটা খুব সুন্দর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। অনেক ভাগ্যবান মানুষ এরকম তিথিতে জন্মগ্রহণ করে, পূর্ণিমা তিথিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং রাহুল গান্ধীর যে যোগটা ছিল, উনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই যোগটা ছিল শুভ যোগ। আমি দেখা মতে খুব কম মানুষ আছে শুভ যোগে জন্মগ্রহণ করে। এক হলো পূর্ণিমা তিথি, দ্বিতীয় হলো শুভ যোগে ওনার জন্ম ছিল 1970 সালের 19 জুন। এবারে রাহুল গান্ধীর গণটা কি ছিল? রাহুল গান্ধীর গণ ছিল দেবারি গণ। আমি হরোস্কোপের দিকে যাই, চন্দ্রভিত্তিক গণনা করা হবে। যেহেতু আমি এখানে টাইমিংটা পাইনি সেহেতু আমি লগ্নকে আমি বেস করতে পারছি না এবং দশা অন্তর্দশাকে আমি বেস করতে পারছি না। চন্দ্রভিত্তিক কিরকম ফল হবে, চন্দ্রভিত্তিক যেহেতু আমি বিশ্লেষণ করছি সেহেতু আমাকে আরেকটা সাইটের উপরে বিশেষভাবে নির্ভরশীল হতে হচ্ছে। কেন 4 জুন রেজাল্ট বেরোবে, তার রাহুল গান্ধীর যে জন্মের যে হরোস্কোপটা সেই হরোস্কোপের সাথে 4 জুনের হরোস্কোপটা কতটা সাপোর্ট নেবে। 4 জুনের হরোস্কোপটাকে বারবার আমাকে দেখতে লাগছে, বারবার আমাকে এক্সপ্লেন করতে লাগবে। কেন, যেহেতু আমি লগ্নটা জন্মের সময়টা পাইনি। তো এখানে আসি, রাহুল গান্ধীর মেন যে রাশিগুলো, মেন যে গ্রহগুলো, কেননা রাজনীতি নেতাদের সব থেকে বড় প্ল্যানেট হলো বৃহস্পতি এবং মঙ্গল। তা ওনার মঙ্গল হচ্ছে রাহুর নক্ষত্রে রয়েছে, মিথুন রাশিতে মঙ্গল রাহুর নক্ষত্রে রয়েছে। রাহুটা মঙ্গলের ক্ষেত্রে খুব একটা ভালো নক্ষত্র নয়। তারপরেই আমি চলে যাই তার সব বড় প্ল্যানেট এবং শুভ প্ল্যানেট যেটা গুরু গ্রহ যাকে বলি বৃহস্পতি। রাহুল গান্ধী তুলা রাশিতে আছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি যদি মঙ্গলের নক্ষত্রকে অতীব শুভ ধরা হয় বৃহস্পতি যদি মঙ্গলের নক্ষত্রে থাকে। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে, বক্রী অবস্থাতে আছে। বাকি সব গ্রহগুলি মার্গী। এবারে আমি হরোস্কোপের দিকে এগোই, প্ল্যানেটগুলিকে কিরকম জায়গাতে অবস্থান করেছিল।
ওনার ধনু রাশি 2-2.5 বছর আগে ওনার কিন্তু রাশিতে শনির 7.5 চলছিল, এখন সেদিক থেকে উনি রিলিফ আছে। আর শনি ঠাকুরের নিয়ম হলো যখন শনির 7.5 অথবা দশা বা মহাদশা ছেড়ে যায় সেই সময়কাল থেকে অনেক বেশি ভালো ফল দেয়। যাই হোক, ধনুরাশি ওনার থার্ড হাউসে মানে কুম্ভ রাশিতে আছে রাহু, পঞ্চম হাউস অর্থাৎ মেষ রাশিতে রয়েছে শনি, ষষ্ঠ হাউস অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে বুধ, সপ্তম ভাবে রয়েছে রবি এবং মঙ্গল, অষ্টম ভাবে রয়েছে শুক্র, নবম ভাবে আছে কেতু এবং একাদশে অবস্থান করছে বৃহস্পতি। এই হলো গ্রহদের অবস্থান কাল। তা ওনার রাশিভিত্তিক যেটা আমি পেয়েছি সেটা ওনার যে ভেতরের যে আগের যে এডুকেশন বা আদার্সগুলি মেলাচ্ছি তার সাথে অনেকটাই আমি সাদৃশ্য দেখেছি। ওনার হায়ার এডুকেশনটা ছিল বিএ ছিল, এমফিল উনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন। তা বাইরে উনি পড়াশোনা করেছিলেন। ওনার পঞ্চম পতি ছিল নবম পতির সঙ্গে, পঞ্চম পতি হায়ার এডুকেশনটা দেয়, হায়ার এডুকেশনটা পঞ্চম পতি দেয়। তা ওনার পঞ্চম পতি হচ্ছে মঙ্গল, নবম পতি হচ্ছে রবি। পঞ্চম পতি যদি মঙ্গলের নবম পতির সাথে যদি একত্রিত থাকে তাহলে হায়ার এডুকেশনটা বিদেশে হয়। তা ওনার চন্দ্রভিত্তিক পঞ্চম পতি মঙ্গল, নবম পতি রবির সঙ্গে সপ্তমভাবে অবস্থান করছে, ফলে ওনার উচ্চশিক্ষাটা বিদেশে হচ্ছে, এটাই স্বাভাবিক। এরপরে আমি আরেকটা জিনিস বলতে পারি, উনি 2017 থেকে 2019 সালে উনি পার্টির প্রেসিডেন্ট ছিল। 2014 সালে রাহুল গান্ধী কংগ্রেসের যে 2014 সালে যে ইলেকশন হয়েছিল লোকসভা, সেখানে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সিট ছিল 44টা মাত্র। আর 2019 সালে তার থেকে আরেকটু ভালো উনি করেছে। 2019 সালে মোটামুটি রাহুল গান্ধী যথেষ্ট অ্যাক্টিভ ছিল ওনার পার্টিগত ব্যাপারে, সেইখানে সিট এসেছিল 52টা। লাস্ট 2 বছর ধরে উনি কংগ্রেসকে আরেকটুখানি সামনের সারিতে আনার জন্য ভারত জোড়ো আন্দোলন শুরু করেছিল। কারণ আছে, শনি তো এই সময়টা ছেড়ে গেছে, শনি যখন ছেড়ে যায় তখন কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস দিতে থাকে। চন্দ্র রাশি ভিত্তিক শনির কিন্তু কোনো 7.5 নেই এই সময়, ফলে ভারত জোড়ো আন্দোলন কিন্তু যথেষ্টই সাড়া ফেলেছিল এবং বহু মানুষের সমাগম ছিল এবং রাহুল গান্ধীর কিন্তু নেতৃত্ব যথেষ্টই প্রাধান্য পেয়েছিল। কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্ব অনেকটা প্রাধান্য পেয়েছিল ভারত জোড়ো আন্দোলন থেকে। তাই এবারে দেখা যাক যে আমি আপনাদের যেটা বলছি সেটা হলো, রাহুল গান্ধীর যেহেতু আমি জন্মের সময়টা পাইনি, সেহেতু বারবার আমাকে যেতে লাগবে 4 তারিখের 4 জুন 2024-এ মহাকাশের গ্রহগুলি কে কোন জায়গায় অবস্থান করেছে এইটার উপরে আমাকে বেশি নির্ভর করতে লাগবে। তা রাহুল গান্ধীর পঞ্চমে আছে শনি, তৃতীয় আছে রাহু, সপ্তমে রবি মঙ্গল, আর একাদশে আছে বৃহস্পতি বক্রী অবস্থাতে। তা এই হলো রাহুল গান্ধীর হরস্কোপ। এবারে যদি আমি 4 তারিখের হরস্কোপটা দেখি, অলরেডি 4র্থ স্থানে কিন্তু রাহু অনেকদিন ধরে অবস্থান করছে। রাহুল গান্ধীর মেন হরস্কোপে কিন্তু তৃতীয় রাহু কিন্তু ভালো ফল দেয়, সর্বত্র কিন্তু তৃতীয় রাহু ভালো ফল দেয়। সব থেকে রাহু ভালো ফল দেয় হলো ষষ্ঠ হাউসে। এটা আমি নিজস্ব জ্যোতিষীর অভিজ্ঞতায় দেখেছি। 6th হাউসে রাহুর একটা প্রবল ক্ষমতা থাকে। 6 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং একাদশ ঘরে রাহু সবচেয়ে বেশি ভালো ফল দেয়। এখানে 3 নম্বর ঘরে রাহু অবস্থান করছে রাশি ভিত্তিক। আর যেদিনকে ইলেকশনের রেজাল্টটা বেরোচ্ছে সেই দিনকে কিন্তু রাহু 4th হাউসে আছে। অলরেডি রাহু অনেকদিন ধরে 4th হাউসে অপেক্ষা করছে। আর পঞ্চম ভাবে যে অবস্থান করছে ওনার মঙ্গল, কিন্তু পঞ্চমপতি মঙ্গল সপ্তমে আছে। ওনার রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু লাস্ট 1 তারিখে মানে 1 মে মহাকাশে কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে। তার মানে ওনার রাশি ভিত্তিক কিন্তু 6th হাউসে আসছে কোনো শুভ গ্রহ, বিশেষ করে বৃহস্পতির মতন একটা মানে সুপার প্ল্যানেট, যেই গ্রহটা কিন্তু রাজনীতির নেতাদের প্রচুর ডিভিডেন্ড দেয়, মঙ্গল এবং বৃহস্পতি। তা যদি চন্দ্রভিত্তিক আমি গণনা করি তাহলে মহাকাশে অলরেডি অবস্থান করছে বৃহস্পতি বৃষ রাশির ঘরে লাস্ট 1 মে থেকে, এবং ওনার পঞ্চমপতি মঙ্গল 14 তারিখেই পঞ্চমে থাকবে, মেষ রাশিতে অবস্থান করবে।
আমি দুটো গ্রহের কথা সব থেকে বেশি আগে ধরবো, সেটা হলো বৃহস্পতি, মঙ্গল এবং রাহু। রাহু ওনার তৃতীয় আছে, কিন্তু রাহু সেদিনকে থাকবে ষষ্ঠে। ওনার রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল ওনার পঞ্চমপতি আছে সপ্তমে, কিন্তু সেই দিনকে মঙ্গল থাকবে কিন্তু পঞ্চমে। আর বৃহস্পতি ওনার রাজ্যকারী গ্রহ, এবং বৃহস্পতি ওনার বলে না, সব রাজনৈতিক নেতাদের কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। কিন্তু সেদিনকে কিন্তু বৃহস্পতি যে অবস্থান করবে, বৃহস্পতির অবস্থান কিন্তু রাহুল গান্ধীর হরোস্কোপের ষষ্ঠে, কিন্তু মানে রাশি ভিত্তিক কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতির কিন্তু অবস্থান থাকবে। ষষ্ঠ স্থানে অবস্থানটা খুব একটা কিন্তু ভালো, কিন্তু চন্দ্র সাপেক্ষে পঞ্চমপতি, পঞ্চম ঘর হচ্ছে মঙ্গলের মেষ রাশির ঘর। মঙ্গলে কিন্তু মেষ রাশি সক্ষেত্রস্থ আছে ওই দিনকে। এইটা কিন্তু অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাহুল গান্ধী আছে। কেন আমি বারবার বলি, প্রত্যেকটা বিশ্লেষণেই বলেছি, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের ক্ষেত্রে। সেই 4 তারিখে মহাকাশে যে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান থাকছে, তাতে কিন্তু মেষ রাশিতে মঙ্গল সক্ষেত্রস্থ, এবং যেটা রাহুল গান্ধীর হরোস্কোপের সাপেক্ষে, মানে চন্দ্র রাশি ধনু রাশির সাপেক্ষে মঙ্গল পঞ্চমে অবস্থান করছে। অপরদিকে বৃহস্পতি আর একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। যখন আমরা কারোর কোনো একটা শুভ জিনিসকে ঘোষণা করতে চাই, তখন বারবার আমরা বৃহস্পতিকে দেখি, রাহুকে দেখি, শনিকে দেখি। বৃহস্পতি কিন্তু চন্দ্র সাপেক্ষে একাদশে আছে। একাদশে বৃহস্পতি ভালো, একাদশে বৃহস্পতি ভালো ফল দেয়। রাহুল গান্ধী চন্দ্র সাপেক্ষে একাদশে আছে, কিন্তু সেই দিনকে, যেদিনকে আপনার রেজাল্ট বেরোচ্ছে 4 তারিখে, সেদিনকে বৃহস্পতি কিন্তু রাহুল গান্ধী চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করে আছে, কিন্তু মানে বৃষ রাশিতে অবস্থান করে আছে। গত 1 তারিখ থেকে, মে মাসের 1 তারিখ থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, এবং 1 বছর থাকবে। রাহুল গান্ধী চন্দ্র সাপেক্ষে বৃহস্পতি বৃষ রাশিতে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতি খুব একটা মানে বলবান থাকে না, কিন্তু বৃহস্পতির মতন একটা সুপার প্ল্যানেট, গুরু গ্রহ, তাকে কিন্তু সবসময় মূল ত্রিকোণে সবচেয়ে ভালো ফল দেয়। সেটা হলো পঞ্চম, নবম স্থান, লগ্ন স্থান সবচেয়ে বেশি ভালো ফল দেয়। কিন্তু বৃহস্পতি সেদিনকে অলরেডি অবস্থান করে আছে। সেদিনকার হরোস্কোপ অনুযায়ী বৃহস্পতি ষষ্ঠ স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে। এইটা কিন্তু খুব একটা ভালো ফল নয়। কেননা আমি বারবার যখন কারো কোনো ভালো জিনিসটাকে ব্যক্ত করার চেষ্টা করি এবং ভালো জিনিসটার সম্বন্ধে আমি ভবিষ্যৎ ঘোষণা করি, সেখানে বৃহস্পতিকে অনেকটাই গুরুত্ব দিই। সঙ্গে শনি কিন্তু রাহুল গান্ধীর চন্দ্র সাপেক্ষে পঞ্চমে বসে আছে, কিন্তু সেদিনকে শনি কিন্তু তৃতীয় পতি শনি তৃতীয় অবস্থান করবে। তৃতীয় পতি শনি তৃতীয় ভালো জায়গায়, কিন্তু শনি তৃতীয় সক্ষেত্রস্থ কিন্তু ভালো ফল দেয়। খালি বৃহস্পতির পজিশনটা আমি সেরকম দেখি না। আর চন্দ্র সাপেক্ষে রাহু কিন্তু মীন রাশিতে চতুর্থ ঘরে বসেছে। রাহু তৃতীয় আছে। রাহুল গান্ধী তৃতীয় অবস্থান করছে, কিন্তু সেদিনকের হরোস্কোপে কিন্তু চতুর্থে অবস্থান করে বসে আছে। রাহু কিন্তু ষষ্ঠ স্থান, তৃতীয় স্থান, একাদশে ভালো ফল দেয়। ফলে দুটো হরোস্কোপকে যদি আমি পাশাপাশি রাখি, মানে রাহুল গান্ধীর জন্ম তারিখ অনুযায়ী যে হরোস্কোপটা এসছে ধনুরাশি সাপেক্ষে, সেদিনকের হরোস্কোপ এবং রেজাল্ট বেরোচ্ছে 4 জুন 2024, সেদিনকের হরোস্কোপ। দুটো হরোস্কোপকে আমাকে পাশাপাশি রেখে বারবার বিশ্লেষণে আসতে লাগছে, কারণ রাহুল গান্ধীর সময়টা আমি কালেকশন করতে পারিনি সোশ্যাল সাইট থেকে, তাই ওই দিনকের হরোস্কোপটার উপরে নির্ভর করতে হচ্ছে, এইটাকেও দেখতে লাগছে। যদি আমি টাইমটাকে, ওনার জন্মস্থানটাকে, জন্মের সময়টা যদি হিসাব করতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। যাই হোক, এই দুটো দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, সেইটা রাহুল গান্ধীর যেহেতু ধনুরাশি সাপেক্ষে 2-2.5 বছর হলো একটু শনির সাড়ে কেটেছে। শনির সাড়ে যখন কাটে, তখন কিন্তু শনির একটা দেওয়ার সময় থাকে, ভালো কিছু দেয়, ভালো কিছু পাওয়ানোর জন্য মানুষকে দিতে থাকে। কিন্তু রাহুল গান্ধীর কিন্তু ধনুরাশি সাপেক্ষে কিন্তু শনি সাড়ে কেটেছে 2-2.5 বছর, সেক্ষেত্রে ভালো। কিন্তু বৃহস্পতিটা ভালো পজিশনে থাকবে না সেদিনকে। দুটোকে বিচার করে বলা যায় যে রাহুল গান্ধীর ভাগ্য অনুযায়ী কংগ্রেসের যে রেজাল্টটা আসছে, সেটা গতবারের থেকে, মানে 2019-এর থেকে আসন সংখ্যা বাড়ছে।
2019-এর থেকে আসন সংখ্যা এবারে বাড়ছে, কিন্তু রাহুল গান্ধীর যেই জন্মছকটা আমি পেয়েছি আর সেদিনকের যে জন্মছকটা, এই দুটোকে পাশাপাশি রাখলে রাহুল গান্ধী যে এখনই ভারতের সিংহাসনে অধিষ্ঠিত হবে সেই দিকটা আমি মানে অতটা মানে জোর পাচ্ছি না হরস্কোপটার মধ্যে। এইটুখানি বলতে পারি যে কংগ্রেসের নো ডাউট সিট বাড়বে। গতবারও কংগ্রেস সিট বাড়িয়েছে। তার আগের ইলেকশনে কংগ্রেসের সিট ছিল 44, তারপরে 19-এ এসছে 52, তারপরে এইবারে আমার গণনা মতো যেহেতু শনি সাড়ে কেটে যাচ্ছে সেহেতু আরও ডিভিডেন্ড পাবে। এটা কংগ্রেসের সিট বাড়ছে এটুখানি আমি বলতে পারি। খালি অপেক্ষা 4 তারিখের জন্য, 4 জুন আপনারা অপেক্ষা করুন, রেজাল্টটা দেখতে পারবেন। আমার এই অ্যাস্ট্রোলজার বেদান্ত যে ইউটিউব চ্যানেলে ভারতের 2024-এর লোকসভা ভোটে কোন দলের কিরকম রেজাল্ট হবে, সেই দলের যে প্রধান নেতা, সেই প্রধান নেতার হরস্কোপকে বিশ্লেষণ করে আমি একটার পর একটা ভিডিওকে অলরেডি আমি সোশ্যাল সাইটে দিয়েছি। আগামী দিন 30 তারিখের মধ্যে আরও কয়েকটা বাকি আছে, আপনারা দেখতে পারবেন। তাই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরপর বিভিন্ন রাজনৈতিক দলের কী পরিস্থিতি হচ্ছে সেদিকে আপনারা দেখতে পান। এবং এইটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচার, এখানে কারোকে দুঃখ দেওয়া বা কারোকে আনন্দ দেওয়া এটা আমার কর্তব্য না। আমি গ্রহভিত্তিক এবং দশা ভিত্তিক যেটা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা 4 তারিখের জন্য অপেক্ষা করুন, রেজাল্টকে দেখুন। আর আমার চ্যানেলের যে প্রোগ্রামগুলি আসছে সেগুলি যাতে আপনাদের মোবাইলে পৌঁছায় সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমি এটুকুন পর্যন্ত বলতে পারি। আর আগামী দিন সবাই ভালো থাকুক, রাহুল গান্ধী ভালো থাকুক, কংগ্রেস ভালো থাকুক, দেশের আয় উন্নতি হোক, সবার ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনাটা জানাই। এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। নমস্কার।